তো দেখেন আমার স্ক্রিন শেয়ার মনে হয় মোটামুটি দেখাচ্ছে। তো আমরা শুরু করি ধীরে ধীরে। তো দেখেন আমাদের হচ্ছে আজকে আমরা দুইটা টপিক দেখব, সেটা হচ্ছে যে ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর ওই সাইড হচ্ছে গ্রাউন্ড ওয়াটার পলিউশন রিমুভাল স্ট্র্যাটেজি। ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে আমাদের আচ্ছা, আপনাদের স্ক্রিন শেয়ারে তো এই জিনিসটা মনে হয় দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের বইয়ের এই চ্যাপ্টারটা, ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। আমি হচ্ছে পিডিএফ আপলোড করে দিব। তো চ্যাপ্টারটা ছোট, খুব বেশি কিছু পড়ার নাই। আমরা হচ্ছে একটা স্লাইড বানাইছি, আমরা স্লাইড দেখে আগাই, আর কোনো কিছু বইয়ের দরকার হলে আমরা সেভাবে আগাবো। তো দেখেন আমাদের হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, এটার নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আমাদের আহ, আমরা যে পানি নিয়ে মানে আহ, এই যে আমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আপনি দেখছেন যে মধ্যে আমরা ওয়াটার পিউরিফিকেশন, দেন মিডের আগে আমরা হচ্ছে ওয়াটারের ডিমান্ড, ঠিক আছে, ওয়াটার কোয়ালিটি, ওয়াটার কোয়ান্টিটি এসব করছিলাম। তো এখন হচ্ছে কি ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, মানে এই যে আমাদের যে পানিটা, সেই পানিটার হচ্ছে ট্রান্সমিশন মানে পরিবহন, এন্ড ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আপনার সরবরাহ। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো। তো দেখেন আমাদের এটা হচ্ছে এই যে চ্যাপ্টার 20 আইটিএন এর বুক, যেটা থেকে হচ্ছে আমরা মূলত চ্যাপ্টারটা পড়তেছি। এই যে আপনাদের পিডিএফটা দেখা দিলাম, এই যে এখানে এখানে হচ্ছে আপনাদের বিস্তারিত থিওরি আছে। তো দেখেন আমরা হচ্ছে প্রথমে যেটায় যাই সেটা হচ্ছে কিছু কোর কনসেপ্ট আমরা দেখি। সো কোর কনসেপ্ট বলতে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো দেখেন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, তো ট্রান্সমিশন বলতে আমরা কি বলছি, দ্য বাল্ক ট্রান্সপোর্ট অফ ওয়াটার ফ্রম এ সোর্স টু ট্রিটমেন্ট প্ল্যান্টস অর স্টোরেজ রিজার্ভার্স ভিয়া সিঙ্গেল কনভেট বা ট্রান্সমিশন লিঙ্ক। ঠিক আছে। যে আমরা হচ্ছে যে বাল্ক ট্রান্সপোর্ট, বাল্ক মানে কি, অনেক বড় একটা অ্যামাউন্টের ট্রান্সপোর্ট হবে। কিসে ট্রান্সপোর্ট করব? পানি। ঠিক আছে। কোথা থেকে কোথায় করব? ফ্রম সোর্স টু ট্রিটমেন্ট প্ল্যান্টস অর স্টোরেজ রিজার্ভার। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট প্ল্যান্টও হতে পারে, স্টোরেজ রিজার্ভারও হতে পারে। তো এই দেখেন আমরা এই ফিগারে দেখেন এই যে ওয়াটার শেড আছে, দেন এখানে দেখেন র ওয়াটার মেইন। ঠিক আছে। এই র ওয়াটার মেইনটাই কি, এটাই হচ্ছে আমাদের ট্রান্সমিশন মেইন, মেইন পাইপলাইন যেটা। ঠিক আছে। ট্রান্সমিশন মেইন, এইখানে দেখেন এই যে ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যাচ্ছে, বা পাম্প স্টেশন বা ওয়াটার রিজার্ভার, যে কোনো জায়গায় যেতে পারে। সো ভিয়া সিঙ্গেল কন্ডুইট বা ট্রান্সমিশন মেইন, একটা লাইনের মাধ্যমে। এইটা হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন। এন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশনটা কি, দেখেন এই যে আপনার এই ফিগারে এই যে 10 নাম্বার পার্টটা, এটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন। সো ওয়াটার ডিস্ট্রিবিউশনটা কি, যে দ্য নেটওয়ার্ক অফ পাইপলাইন্স, ঠিক আছে, দ্য নেটওয়ার্ক অফ পাইপলাইন্স রিসিভিং ওয়াটার ফ্রম পাম্পস অর রিজার্ভার টু ডিস্ট্রিবিউট ডিরেক্টলি টু দ্য স্ক্যাটার্ড কনজিউমার। ঠিক আছে। এই যে ধরেন এইখানে ধরেন আমার বাড়ি, আপনার বাড়ি, আপনাদের প্রতিবেশীর বাড়ি, আরো অনেকের বাড়ি, তো এই বাসাগুলোর মধ্যে যে পানির যে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মেইন। তো দুইটা গুরুত্বপূর্ণ টার্ম, একটা হচ্ছে ট্রান্সমিশন মেইন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মেইন। সো এই জিনিসগুলাই হচ্ছে আমরা এখানে দেখলাম যে একটা ওয়াটার ট্রান্সমিশন কি, একটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন। তো এখন দেখেন আমাদের কি ফাংশনাল অবজেক্টিভস, যে আমরা যে এই যে ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, এর আমাদের অবজেক্টিভ কি থাকে। অবজেক্টিভ হচ্ছে দেখেন প্রথমে প্রক্সিমিটি, যেটা হচ্ছে মেক ক্লিন ওয়াটার অ্যাক্সেসিবল ইন ক্লোজ ডিসটেন্স টু কনজিউমার। ঠিক আছে, যে আমরা খুবই স্বল্প দূরত্বের মধ্যে ক্লিন ওয়াটারটাকে অ্যাক্সেসিবল করবো, বা সবার জন্য যাতে সেটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে, ওই জিনিসটা এনশিওর করবো। কোয়ান্টিটি কি, যে ডেলিভার অ্যাডিকুয়েট ওয়াটার ভলিউম অ্যাকর্ডিং টু পিক ডিমান্ড। ঠিক আছে, যে আপনি হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন মেইনের মাধ্যমে যে পানি সাপ্লাই দিবেন, সেই সাপ্লাইটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হইতে হবে। ঠিক আছে। যে আমি হচ্ছে দিলাম, বাট আমার অর্ধেক টাইমে আসলে জল মানে পানি থাকে না, এই জিনিসটা কিন্তু আসলে উচিত না। আচ্ছা। তো এটা হচ্ছে আসলে যদি এরকম হয়, যেটা আমাদের ঢাকাও আছে, প্রায় হয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক এলাকাতেই পানি টানি থাকে না। তো এটা বেসিক্যালি তাদের একটা সিস্টেম ফেলিয়ার বলা যায়। And তারপর দেখেন প্রেসার কি, যে মেইনটেইন সাফিসিয়েন্ট রেসিডুয়াল প্রেসার এট এভরি ট্যাপ পয়েন্ট। কারণ প্রেসার যদি না থাকে তাহলে কিন্তু পানি পড়বে না। ঠিক আছে। দেখা যাবে আপনার পানি পাইপলাইনের এক ইন্ডে আছে বাট আরেক লাইনে পড়ছে না, প্রেসারের কারণে। সো প্রেসার মেনটেন করাটাও খুব ইম্পর্টেন্ট।
And লাস্টে কি রেগুলেশন কন্ট্রোল অ্যান্ড মেজার ফ্লো রেট সেফলি অ্যান্ড রিলায়েবলি, ঠিক আছে, যে আমার ফ্লো রেটটাকে কন্ট্রোল করে অ্যান্ড মেজার করে, ঠিক আছে। এটা হচ্ছে আহ, আপনারা হচ্ছে দেখবেন, যেমন আমার এক পরিচিত বড় ভাই আছে, সে হচ্ছে ঢাকা ওয়াসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো আমি তার সাথে একদিন গেছিলাম। সো আমি দেখছি যে সে বিভিন্ন পাম্প স্টেশনে যে এই ফ্লো রেট গুলা মেজার করে and ওটা হচ্ছে তার ফিল্ড ভিজিট ছিল। তো সে হচ্ছে মেজার করে একটা লগ বই মেনটেন করে, ঠিক আছে। মধ্যে হচ্ছে আপনার টাইম অনুযায়ী যে পাম্পের ক্যাপাসিটি, পাম্পের ফ্লো রেট কন্ট্রোল, এই জিনিসগুলো লেখা থাকে। তো এগুলো হচ্ছে আমাদের দরকার, যেটা হচ্ছে কি ফাংশনাল অবজেক্টিভস। সো দেখেন এই অবজেক্টিভস গুলো হচ্ছে কোথায়, এই যে এখানে, এই যে মেইন পাস, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে বই আপনার এখানে drawটা on করে নিন। হ্যাঁ, তো এই যে এইটা কিন্তু হচ্ছে সেই মেইন পারপাসের ব্যাপার, ঠিক আছে। তো এখন দেখেন এই জিনিসগুলো হচ্ছে দেখবেন থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা ধীরে ধীরে আগাই। মোটামুটি স্লাইডটা দেখলে আপনারা বুঝবেন যে কি কি টপিক ইম্পর্টেন্ট, কি কি পড়া লাগবে। তো যেগুলো পড়া ওগুলো হচ্ছে বই থেকে একটু দেখে নেবেন। সো দেখেন সিস্টেম ক্লাসিফিকেশন। সো আমাদের মোটামুটি সাপ্লাই মেথড যে আছে, সেই সাপ্লাই মেথড গুলো হচ্ছে তিনটা সিস্টেম আছে। সো একটা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, ঠিক আছে, গ্র্যাভিটি ফ্লো সিস্টেম যার ফিগার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন আরেকটা হচ্ছে ডিরেক্ট পাম্পিং সিস্টেম, একটা হচ্ছে পাম্পিং উইথ স্টোরেজ বা ডুয়াল সিস্টেম, ঠিক আছে। এটা ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেমও বলে অনেক সময় এটাকে। দিস ইজ কল্ড ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেম, ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেম, অথবা কি ডুয়াল সিস্টেম, ঠিক আছে। আর এটা হলো ডিরেক্ট পাম্পিং সিস্টেম। সো এখন দেখেন, আপনার নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন যে জিনিসগুলা কি। যেটা গ্র্যাভিটি ফ্লো সিস্টেম সেটা কি, যে দেখেন এই ফিগারটা, যে আপনি দেখেন যে আপনার ওয়াটার রিজার্ভারটা বা যেখান থেকে আপনার পানি আছে, পানির সোর্সটা, এটা একটা উঁচু এলিভেশনে আছে এবং আপনার বাসা বাড়িগুলো হচ্ছে নিচু জায়গায়। তো আমরা সুন্দর করে কিন্তু এই একটা গ্র্যাভিটি ফ্লো সিস্টেম ডিজাইন করতে পারি, যে গ্র্যাভিটির কারণে, যে আপনারা তো জানেন যে গ্র্যাভিটির কারণে সবকিছু আসলে আহ, ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। তো আমরা হচ্ছে গ্র্যাভিটি ফ্লোটা ইউজ করে আমরা হচ্ছে একটা লো কস্ট ওয়াটার ট্রান্সমিশন সিস্টেম ডিজাইন হচ্ছে গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, একবারে সোজা। বাট এর জন্য অবশ্যই আপনার যেটা মাস্ট দরকার বা মাস্ট ইনশিওর করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এলিভেশন ডিফারেন্স, ঠিক আছে। এলিভেশন ডিফারেন্স বা একটা গ্রেডিয়েন্ট থাকতে হবে, নইলে কিন্তু আসলে পানি মুভ করবে না, তাই না। খুবই কমন জিনিস। তারপর দেখেন ডিরেক্ট পাম্পিং সিস্টেম, এর হচ্ছে যে সেকেন্ড ফিগারটা, যে ডিরেক্টিং। তো এখানে আপনি বুঝতেছেন ডিরেক্ট পাম্পিং, যে আপনি যা পাম্প করবেন ওইটাই আপনি ট্রান্সমিশন মেইন দিয়ে ডিস্ট্রিবিউশন করে দেবেন। ওইখানে আপনার স্টোরেজ এর কোনো চান্স থাকবে না, ঠিক আছে। এখানে ওয়াটার ইজ পাম্পড directly into the transmission main or distribution network to maintain flow and residual pressure. তারপরে কি দেখেন, তারপর হচ্ছে পাম্পিং উইথ স্টোরেজ বা ডুয়াল সিস্টেম। সো এই যে থার্ড ফিগারটা দেখেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, একটু ছোট। বাট থার্ড ফিগারটায় দেখেন যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা ডুয়াল সিস্টেম মানে কি, একটা স্টোরেজ থাকবে। সো আপনি পাম্প করতেছেন, পাম্প করে কিছু হচ্ছে আপনি ডাইরেক্ট লাইনে দিচ্ছেন, কিছু স্টোর করতেছেন যখন যেই দরকারে, ঠিক আছে। এটা হচ্ছে কম্বাইন্স পাম্পিং উইথ এলিভেটেড স্টোরেজ রিজার্ভার টু অ্যাবজর্ব পিক আওয়ারলি ডিমান্ড ফ্লাকচুয়েশন এফেক্টিভলি। সো এই জিনিসটা হচ্ছে কখন হয়, একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই জিনিসটা হচ্ছে তখন হয়, সেটা হচ্ছে যখন আমাদের আহ, কি বলবো, যে ওয়াটার ডিমান্ডের মধ্যে ফ্লাকচুয়েশন থাকে। যেমন ধরেন আপনারা যখন বাসায় থাকেন, যখন দেখবেন যে দুপুরবেলা যখন রান্না বান্নার সময় হয়, তখন কিন্তু সব বাসাতেই রান্না বান্না হয়। তো তখন কিন্তু আমার আওয়ারলি যে ডিমান্ডটা, ওই ডিমান্ডটা বেশি। রিলেটিভলি রাতের বেলা যখন হবে, রাতের বেলা কিন্তু পানির ডিমান্ডটা কম, ঠিক আছে।
তো এই জন্য আমাদের হচ্ছে যদি হচ্ছে কি বলবো যে যে যদি আমাদের হচ্ছে এইরকম ফ্লাকচুয়েশন থাকে, ফ্লাকচুয়েশন অফ ডিমান্ড, তাইলে আমরা হচ্ছে এই ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেম, ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেম অর যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডুয়াল সিস্টেম, সো সেই জিনিসটা কিন্তু আমরা তখন বেশি ইউজ করি। ঠিক আছে, এইটাই আসলে মোস্টলি হয়, বাকিগুলো আসলে খুবই কম আর কি। তো এই দেখেন এখানে আমরা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, ডিরেক্ট পাম্পিং, পাম্পিং উইথ স্টোরেজ, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দিছি। সো এই জিনিসটা হচ্ছে আপনাদের এই যে বইতেও আছে টেবিলটা, এই যে যেটা খুব ইম্পর্টেন্ট থিওরির জন্য, এটা একটু ভালোভাবে পড়বেন। আর ওই আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের আসলে এই যে এইখানেই দেওয়া আছে আর কি, একটু পড়লে বুঝতে পারবেন যে আমি যা বলছি সব এখানে। ঠিক আছে, এই যে এলিভেটেড রিজার্ভার, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার এই যে পাম্পিং অ্যান্ড এই যে সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিং, সিস্টেম উইথ ট্রান্সমিশন মেইন। ঠিক আছে, তো এখন দেখেন আমরা হচ্ছে দেখি যে গ্র্যাভিটি ফ্লো সিস্টেমে কি রিকোয়ার্স হচ্ছে নো এনার্জি টু, কারণ আপনি গ্র্যাভিটির কারণে মুভ করবেন, সো কোনো এক্সট্রা এনার্জি লাগছে না, কস্ট সেভিং, নো পাম্পস রিকোয়ার্ড, নো মুভিং পার্ট, সিম্পল কনস্ট্রাকশন, ও এন্ড এম বলতে কি অপারেশন এন্ড মেইনটেন্স। ডিরেক্ট পাম্পিং এ কি, এর হচ্ছে ওয়াটার পাম্প অনলি হোয়েন রিকোয়ার্ড। ঠিক আছে, মানে যখন আপনার ওয়াটার দরকার তখনই হচ্ছে ওয়াটার পাম্প করা হবে, অন্য সময় না। So আপনার লাইনেও কিন্তু পানি থাকবে না। লোয়ার ওয়াটার লস ডিউরিং নন পাম্পিং, কারণ আপনি যখন পাম্প করবেন তখন ওয়াটার লসটা খুব কম হবে। পাম্পিং উইথ স্টোরেজ কি হাইলি রিলায়েবল, হেডলেস, হ্যান্ডেলস ফ্লাকচুয়েশন, মানে ফ্লাকচুয়েশন যেটা ওইটাকে সে অ্যাড্রেস করে, কখনো পানি স্টোর করে দেন কখনো পানি হচ্ছে সে ডিরেক্ট সাপ্লাই দেয়, এরকম। ঠিক আছে, পাম্পস অপারেট at rated capacity, high efficiency, maintains uniform pressure। আর দেখেন এখানে যদি আমরা যাই তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, যে নট অ্যাপ্লিকেবল ইন ফ্ল্যাট ট্রেন, তাহলে গ্র্যাভিটি ফ্লোটা কখন হবে, যখন আমাদের হচ্ছে একটা গ্রেডিয়েন্ট থাকবে বা ওইটারে কি বলে আমরা স্লোপি ল্যান্ড হবে। ঠিক আছে, ফ্ল্যাট ট্রেনে হবে না। তারপরে দেখেন হায়ার লিকেজ অথবা ওয়েস্টেজ আন্ডার কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে হায়ার লিকেজ হয়, লসটাও বেশি হয় আমাদের। And তারপরে দেখেন তারপরে কি, ডিরেক্ট পাম্পিং এর জন্য আমরা বলছি যে ক্যান নট মিট ভ্যারিং পিক ডিমান্ড ইজিলি। ঠিক আছে, তাহলে আপনার প্রশ্নে যদি বলে যে আপনাকে সিস্টেম চুজ করতে হবে and সেই সিস্টেমটার ক্ষেত্রে যে এলাকা ওইখানে হচ্ছে এরকম ফ্লাকচুয়েশন অফ ডিমান্ড আছে, তাহলে আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই পাম্পিং উইথ স্টোরেজ। ঠিক আছে, কারণ হচ্ছে ডিরেক্ট পাম্পিং কিন্তু এই ফ্লাকচুয়েশন ডিমান্ডটা মেনটেন করতে পারে না বা মিট করতে পারে না। তারপর দেখেন যখন যদি পাওয়ার ফেলিয়ার হয় তাহলে কিন্তু টোটাল শাটডাউন, যে আপনার কারেন্ট চলে গেছে, পাম্প অপারেট হচ্ছে না, পানি নেই। বাট আপনি পাম্পিং উইথ স্টোরেজে কি করবেন, আপনি একটা হচ্ছে এলিভেটেড ট্যাঙ্ক গুলা দেখেন না, যেগুলো হচ্ছে আমরা যেখানে পানি স্টোর করে তুলি, সো ওইগুলা কিন্তু এইটাই যে আপনি পানি স্টোর করে তুলছেন, কারেন্ট চলে গেলে সমস্যা নেই, ওই ট্যাঙ্কি থেকেই সাপ্লাই হবে। ঠিক আছে, সো ওইটা কিন্তু মেনটেন করা যায়। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ দেখেন, রিলেটিভলি হায়ার ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট, হায়ার লিকেজ লস আন্ডার কন্টিনিউয়াস এলিভেটেড হেড। সো এলিভেটেড হেডের কারণে ওইখানে লিকেজ লসটাও বেশি হয়। বাট যাই হোক, ওভারঅল হচ্ছে পাম্পিং উইথ স্টোরেজ এটা হচ্ছে বেশি, অ্যান্ড আমরা মোস্টলি এটাই ইউজ করি। তো দেখেন এই যে বইয়ের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা আরেকটু বিস্তারিত পড়তে পারেন। ঠিক আছে, এন্ড ফিগার গুলা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফিগার গুলা দেখে নিন যে কোনটা কি ফিগার। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো, দেন এটা হচ্ছে সিস্টেম উইথ পাম্পিং, দেন এটা হচ্ছে সিস্টেম উইথ পাম্পিং এন্ড স্টোরেজ, এখানে কোনটা কি কেমনে হচ্ছে বিশেষ করে হচ্ছে যে লেভেলিং গুলো ইম্পর্টেন্ট। সো এটা একটু ভালোভাবে দেখে। তারপর দেখেন আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখবো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক টাইপ। সো হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক টাইপ, আমরা তো এতক্ষণ দেখলাম যে ওই যে ট্রান্সমিশন মেইন, যে আপনি কেমনে সাপ্লাই সিস্টেম, এখন হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম। সো ডিস্ট্রিবিউশন সিস্টেম মোস্টলি দুই টাইপের হয়, একটা হচ্ছে ব্রাঞ্চ নেটওয়ার্ক বা ডেড ইন, আর একটা হচ্ছে লুপ নেটওয়ার্ক। ঠিক আছে, সো ব্রাঞ্চ আর নেটওয়ার্কটা কি, যে ব্রাঞ্চ নেটওয়ার্ক হচ্ছে কনস্টিটিউশন অফ a main pipeline laid among major roads with sub mains branch, আর সাব মেইনস ব্রাঞ্চিং আউট, মানে একটা মেইন পাইপ থাকে দেন সাব মেইন বের হয়ে যায়, যেটা হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে চলে যায়। ঠিক আছে, এরকম। সো মাইনর ডিস্ট্রিবিউশন ফিড ইন্ডিভিজুয়াল কনজিউমার ক্লাস্টার্স,
বেস্ট সুইটেড ফর ডেভেলপিং এরিয়াস অর টাউনস উইথ ইরেগুলার আনপ্ল্যান্ড রোড লেআউট, ঠিক আছে? যে যেখানে ইরেগুলার আনপ্ল্যান্ড রোড লেআউট আছে, পরিকল্পিতভাবে করে, তখন হচ্ছে ওইখানে ব্রাঞ্চ। লুপ নেটওয়ার্ক কি? The ends of the mains and submains are interconnected, ঠিক আছে? To eliminate dead ends can be arranged in gridiron, ring or radial configuration. ঠিক আছে? Best suited for well planned urban centers. তাহলে কোনটার জন্য অ্যাপ্লিকেবল, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আপনার সিনারিও দিয়ে বলা থাকতে পারে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম কোনটা দিবেন, সেইটা ইয়া। আর দেখেন লুপ নেটওয়ার্কে কি বলছে যে এই যে এরকম ক্লোজ লুপ হবে, ঠিক আছে? তো এরকম ক্লোজ লুপ হলে কি হয়, যে দেখেন এটা কিন্তু ডেড এন্ড, যে এইখান থেকে আর কোথাও যাওয়ার দরকার নেই। বাট এইখানে যদি আপনি আসেন, এখানে আপনি আবার এইদিকে বা এইদিকে পানি ফ্লো করাইতে পারবেন, ঠিক আছে, আপনার পাম্প টাম্প দিয়ে। সো এইটা হচ্ছে একটা লুপ নেটওয়ার্ক, একটা হচ্ছে ব্রাঞ্চ নেটওয়ার্ক। ব্রাঞ্চ নেটওয়ার্কটা কি? আনপ্ল্যান্ড এরিয়ার ক্ষেত্রে, আনপ্ল্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর এটা কি? ওয়েল প্ল্যান্ড বা ওয়েল স্ট্রাকচার্ড এরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, একটু দেখে নেন। আর এখানে এই যে ব্রাঞ্চ এন্ড লুপটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু আপনারা দেখে নেবেন। তো আমাদের এখানে এখানে আমরা দিয়ে দিছি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। যে অ্যাডভান্টেজ দেখেন, রিলেটিভলি চিপ ডিউ টু লেস পাইপ লেন্থ, দেন ইজি হাইড্রোলিক ডিজাইন এন্ড প্রেসার অ্যানালাইসিস, দেন সিম্পল টু এক্সটেন্ড ইনটু নিউলি ডেভেলপড জোনস। এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি? যে স্ট্যাগন্যান্ট ওয়াটার এট ডেড এন্ডস, স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে যে ওয়াটারটা জমে থাকে, ঠিক আছে, এট ডেড এন্ডস প্রমোটস কন্টামিনেশন। এখানে কন্টামিনেশন হচ্ছে। দেন রিকোয়ার্স ফ্রিকোয়েন্ট ব্লো অফ ফ্লাশিং, ওই যে ক্লিয়ার করার জন্য ব্লো অফ ফ্লাশিং। রিপেয়ার্স কাট অফ সাপ্লাই টু ডাউনস্ট্রিম ইউজার্স, ঠিক আছে? আর লুপ নেটওয়ার্ক কি? গ্রিড বা রিং সিস্টেম হতে পারে। গ্রিড তো দেখলেন যে এরকম গ্রিড গ্রিড, আর রিং হচ্ছে এই যে এরকম রিং সিস্টেম। সো এটাই আর কি, গ্রিড বা রিং, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হতে পারে আর কি। তো এখন দেখেন রিং সিস্টেমের জন্য হচ্ছে ধরেন এরকম হচ্ছে বিভিন্ন লুপ থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার তো দেখেন গ্রিড সিস্টেম বা লুপ সিস্টেম যাই হোক, লুপ নেটওয়ার্কে নো ওয়াটার স্ট্রাকচার, কোনো পানি জমে থাকে না, কারণ হচ্ছে সব এন্ড গুলা মিট করে, কোনো ডেড এন্ড থাকে না। কনজাম্পশন অ্যাক্টিভেটস ফ্লো অ্যাক্রস দ্য এন্টায়ার গ্রিড। দেন কন্টিনিউয়াস সাপ্লাই ডিউরিং রিপেয়ার্স, ওয়াটার রিরুটেড, যে আপনি যখন হচ্ছে রিপেয়ার করবেন তখন কন্টিনিউয়াস সাপ্লাই হবে, কারণ ওয়াটার আপনি এই সাইড দিয়ে না দিয়ে আরেক সাইড দিয়ে দিবেন, ঠিক আছে? হয়তো এই সাইড দিয়ে যাচ্ছিল, আপনি ধরেন এই সাইড দিচ্ছেন। দেন এক্সিলেন্ট ফ্লো অ্যান্ড প্রেসার কন্ট্রোল। আর এইখানে কি আগেরটা কি ছিল, যে রিপেয়ার্স কাট অফ সাপ্লাই, ঠিক আছে? যে আপনি রিপেয়ার করলে যে ডাউন স্ট্রিমে যারা আছে ওদের কিন্তু সাপ্লাইটা কাট অফ হয়ে যাবে, যে এখানে আপনি কারণ এইখানে রিপেয়ার করছেন, এখান থেকে বাকি এলাকা আর পাবে না ওইরকম। আর এখানে দেখেন এই কি বলছে, রিলেটিভলি ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক বেশি। রিকোয়ার্স আ লার্জ নাম্বার অফ আইসোলেশন ভালভস লাগে অনেক বেশি, যেটা দ্বারা আপনি হচ্ছে ফ্লোটা কন্ট্রোল করবেন। মোর কমপ্লেক্স হাইড্রোলিক ট্রায়াল ক্যালকুলেশন, ঠিক আছে? যে হাইড্রোলিক ট্রায়াল ক্যালকুলেশন আপনি যখন ডিজাইন করবেন তখন হচ্ছে যে ইয়াগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স হয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তারপরে দেখেন আমরা পরের যে ইয়াতে যাব, সেটা হচ্ছে এই যে ওয়াটার ডিমান্ডের এখানে একটা ব্যাপার আছে, ওয়াটার ডিমান্ড অ্যান্ড পিক ফ্যাক্টর। এই জিনিসটা হচ্ছে আমি পড়বো। তো দেখেন ওয়াটার ডিমান্ড আর পিক ফ্যাক্টর, এই ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা ধরেন যখন হচ্ছে কোনো কিছু ডিজাইন করব, ধরেন এটাকে আমি একটু এখানে আসি, যে ধরেন আমরা যখন কোনো ডিজাইন করব, ঠিক আছে? সো ওয়াটার তো ডিমান্ড আমাদের ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে? ওয়াটার ডিমান্ড আপনি ক্যালকুলেট করবেন। তো এই যে ওয়াটার ডিমান্ড আপনি ক্যালকুলেট করবেন, এইটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনার যখন মর্নিং 7 AM, ঠিক আছে, মর্নিং 7 AM, তখন আপনার ওয়াটার ডিমান্ড একরকম। দেন যখন মুন হবে, লাইক দুপুর 12:12 PM, তখন একটা ওয়াটার ডিমান্ড হবে। দেন আফটারনুন, বিকাল 5টা, তখন একটা ওয়াটার ডিমান্ড হবে। অ্যান্ড রাত বলতে হচ্ছে ধরেন ইভিনিং দিলাম, ইভিনিং 7টা বা 8টা, তখন কিন্তু আরেকটা ওয়াটার হবে। তাইলে প্রত্যেকটা সিনারিও অনুযায়ী কিন্তু ওয়াটার ডিমান্ড চেঞ্জ হচ্ছে। তো এই যে ওয়াটার ডিমান্ডটা যখন চেঞ্জ হবে, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটাও একটু ডিফারেন্ট হবে। আমরা কিন্তু জাস্ট একটা রেগুলার অ্যাভারেজ নিয়ে ক্যালকুলেট করলে হবে না। সো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পিক ফ্যাক্টর বলে একটা
টার্ম ইউজ করি, যেটা হচ্ছে যখন পিক ইউসেজ হবে, ওই পিক ইউসেজে আমরা হচ্ছে পিক ফ্যাক্টর দ্বারা আমার ডিমান্ডটাকে মাল্টিপ্লাই করি। আমার ডিমান্ড যদি কিউ হয় এন্ড আমার পিক ফ্যাক্টর যদি এফ হয়, তাহলে আমি হচ্ছে পিক ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি। আর এই পিক ফ্যাক্টর একটা রেঞ্জ থাকে, ঠিক আছে? এটা ধরেন 1.5 থেকে 3, এরকম ভিন্ন রেঞ্জের আছে, বাসা 1.2 থেকে 1.5 এরিয়া অনুযায়ী। যেমন দেখেন যে রিকমেন্ডেড পিক ফ্যাক্টর 1.5 থেকে 3.0, ঠিক আছে? আর এখানে একটু স্টার্ট হয়ে গেছে ওটা, এই যে পিক ফ্যাক্টর F1, ঠিক আছে? F1 রেঞ্জেস ফ্রম 1.3 টু 1.5, এটা হচ্ছে ডেইলি পিক ফ্যাক্টর, ঠিক আছে? ডেইলি পিক ফ্যাক্টর হচ্ছে F1, আর আওয়ারলি পিক ফ্যাক্টর হচ্ছে F2। তাহলে এখানে দুইটা টার্ম আছে, কিন্তু একটা হচ্ছে F1 যেটা হচ্ছে আপনার ডেইলি পিক ফ্যাক্টর, আর F2 যেটা হচ্ছে আপনার আওয়ারলি পিক ফ্যাক্টর, ঠিক আছে? ঘন্টা প্রতি হতে পারে, দিন প্রতি হতে পারে। তো ডেইলি পিক ফ্যাক্টর হচ্ছে 1.3 থেকে 1.5, আওয়ারলি ফ্যাক্টর 1.5 থেকে 2, কম্বাইন্ড পিক ফ্যাক্টর এফ কি হতে পারে? F1 ইন্টু F2, ঠিক আছে? এটা হচ্ছে কম্বাইন্ড ডেইলি অ্যান্ড আওয়ারলি। সো এটা দেখেন, আমরা বইয়ের মধ্যে যদি একটু যাই, বইয়ের মধ্যে গেলে দেখবেন যে এই যে এখানে এই যে ডেইলি পিক ফ্যাক্টর 1.3 থেকে 1.5, এন্ড দেন এই যে আওয়ারলি পিক ফ্যাক্টর হচ্ছে কত? আওয়ারলি ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে F2। তো আর্লি পিক ফ্যাক্টর হচ্ছে যে 1.5 থেকে 2, দেন এই দুইটা মিলে আমরা হচ্ছে কম্বাইন্ড পিক ফ্যাক্টর পাইতে পারি। সো এখানে দেখেন এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন অ্যাকচুয়াল অ্যাভারেজ আওয়ারলি কনজাম্পশন, আর এখানে হচ্ছে আওয়ার দেখাইছে। সো আমরা দেখেন অ্যাভারেজ কনজাম্পশন হচ্ছে এটা, পিক কনজাম্পশন হচ্ছে এটা। তো আমরা কিন্তু সবসময় যে অ্যাভারেজ দিয়ে যদি আমরা ডিজাইন করি, তাহলে কিন্তু একটু ভুল হবে, যার জন্য পিক ফ্যাক্টর ব্যাপারটা আমাদের মাথায় নিতে হবে, জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন এই যে পিক ডিমান্ড হয়েছে, তো এই জিনিসটাতে অ্যাড্রেস করতে হবে। তো এইটাই হচ্ছে আমরা ম্যাথ দিয়ে দেখবো। আর এখানে দেখেন এই যে ওয়াটার কনজাম্পশন ইন বাংলাদেশ, ঠিক আছে? যে এখানে পিক ফ্যাক্টর রিকমেন্ডেড কত রুরাল এরিয়াস এর জন্য? 3, 2, 2, 1.5, ঠিক আছে? ওই জন্য আমরা কিন্তু দেখেছিলাম 1.5 থেকে 3। আচ্ছা, সো এই রেঞ্জ গুলো একটু দেখেন, খেয়াল করেন। এন্ড এই যে ডিজাইন ফ্লো, এটা ডিজাইন ফ্লো এর হচ্ছে আমরা ম্যাথ করব, যে আমাদের ডিজাইন ফ্লো বের করতে হবে, যে আমরা পিক ফ্যাক্টর যখন কম কি বলবো, পিক ফ্যাক্টর যখন আমরা হচ্ছে অ্যাড্রেস করব, তখন আমরা ডিজাইন ফ্লোটাকে। তো দেখেন আমার এখানে ফর্মুলাটা লেখা আছে, যে এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল, কিউ কি, কিউ হচ্ছে আমার ডিজাইন ফ্লো, যেটা আমি বের করতে হবে। দেন এখানে হচ্ছে এফ কি, এফ হচ্ছে আমার ওই যে কম্বাইন্ড পিক ফ্যাক্টর, যেটা F1 ইন্টু F2, এই যে আমরা এখানে যেটা লিখলাম। দেন দেখেন এর সাথে হচ্ছে যাবে একটা কিউ, কিউটা কি দেখেন, কিউ হচ্ছে পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, তাহলে মানে জন প্রতি মানুষের কতটুকু পানি বা জল লাগে, ঠিক আছে? দেন তার সাথে কি, তার সাথে হচ্ছে পিপি, পিপি হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, যেটাকে হচ্ছে পিপি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন করতে পারেন। And এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা মানে হচ্ছে পিএফ, ঠিক আছে? আপনার ভবিষ্যতের পপুলেশন যেটা, তার জন্য, কারণ আপনার পিক ফ্লো জাস্ট প্রেজেন্টের জন্য বের করবেন, আপনি সামনের জন্য ক্যালকুলেট করবেন, ঠিক আছে? তো 5 বছরের জন্য, 10 বছরের, তো 10 বছর যে পপুলেশন হইতে পারে, যে গ্রোথ রেট দিয়ে, ওইটাতে। তো এই জিনিসটা হচ্ছে পিএফ। আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে 1 - 0.01 ডাব্লিউ, ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে ওয়েস্টেজ অ্যান্ড লস, ঠিক আছে? সো এই ফর্মুলাটাকে আমরা অনেক সময় হচ্ছে এইভাবে লিখতে পারি, যে কিউ সমান এফ ইন কিউ ইন্টু পিএফ। পিএফ মানে হচ্ছে ফিউচার, যেটা মানে হচ্ছে পিপি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার তবে 1 - 0.01 ডাব, ঠিক আছে? তো এইভাবেও লেখা যায়, আপনাদের বইও হয়তো এইভাবেই আছে, দেখেন। যদি আমরা যাই, এই দেখেন প্রথমটা পিএফ দিয়ে লেখছে, ঠিক আছে? পিএফ দিয়ে, আর পরেরটা হচ্ছে ওই পিপি দিয়ে আর কি। তো এখানে আমরা একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা দেখলেই মোটামুটি হয়ে যাবে। দেন তারপর দেখেন স্টোরেজ রিজার্ভার আছে, এই জিনিসগুলো আপনাদের জন্য লাগবে না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের লাগবে না, আপনারা ইয়া করতে পারেন। এন্ড দেখেন যে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন, এইটা তো আমরা দেখতেছি না, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের হচ্ছে এটা কিন্তু আপনার লাগতেছে না, কারণ এই জিনিসগুলো আপনার হচ্ছে ফ্লুইড মেকানিক্সে পরে পরে আসার কথা, যে হার্ডি ক্রস মেথড, ঠিক আছে? সো আমি যদি জানি যে আপনাদের ওইখানে আছে, সেই জিনিসগুলো একটু খেয়াল করেন। আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে হ্যাজেল উইলিয়ামস এর ইকুয়েশন, আপনার যদি সামনে কেউ ড্রেনেজ ডিজাইনে যান, তাহলে জিনিসগুলো লাগবে। সো যদি আমরা এনভায়রনমেন্টাল পার্টিটা পড়াচ্ছি না, কারণ আমাদের হচ্ছে অলরেডি আপনাদের ফ্লুইড মেকানিক্স এর জিনিসগুলো শেখানো হয়েছে। সো এটা একটু মাথায় রেখে, ঠিক আছে? তো এটা গেল, তাহলে এখানে যদি আমরা আর কিছু না করি, তাহলে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আর কিছু নাই, ঠিক আছে? এই চ্যাপ্টারে দেখেন এই যে একটা ম্যাথ আছে, ওয়ার্ক আউট এক্সাম্পল, আমরা হচ্ছে একটু এক্সাম্পলটা দেখি। তো
আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা নিউ পেজ করি। দেখেন আমরা একটা নিউ পেজ করলাম। তো আমরা একটু দেখে নিই যে আমরা কি কি বলছি। আমরা বলছি পিক ওয়াটার ডিমান্ড। ঠিক আছে, পিক ওয়াটার ডিমান্ড মানে কি, কিউ বের করতে হবে। রুরাল কমিউনিটি হ্যাভিং প্রেজেন্ট পপুলেশন। সো দেখেন আমাদের কি কি দেওয়া আছে। আমরা যদি একটু লিখি তাহলে দেখবেন যে আমাদের কি কি দেওয়া আছে। করেন স্যার ম্যাথটা? জি জি, কি বললেন? ম্যাথটা স্যার ক্লাসে পরে করেন স্যার, এটা স্যার দেখাই নেই কিন্তু বুঝতে পারছি না স্যার। ক্লাসে গেলে ভালো 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 হইতো। ম্যাথটা ক্লাসে করাবো? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে ম্যাথটা আপনাদের ক্লাসেই করাই দেবেনি। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা যদি আমরা ক্লাসে করাই তাহলে আপাতত আমাদের এখানে কিছু লাগতেছে না। সো আমরা এটা আপাতত রাখতেছি, এটা হচ্ছে কালকে দেখবো। আর হচ্ছে তাইলে এইখানে কিন্তু আপনারা দেখলেন যে মোটামুটি কি পড়া লাগবে, ঠিক আছে। তো আপনারা পরে বললেন না যে স্যার থিওরি অনেক, কি পড়বো না পড়বো, আমি কিন্তু মোটামুটি আপনাদের দেখাইছি যে কি কি পড়া লাগবে। সো ক্লাস রেকর্ডিং থাকবে, ক্লাস রেকর্ডিংটা দেখেন বা যারা শুনছেন লেকচার নোট নিছেন, সো তারা আই গেস বুঝে গেছেন যে কি পড়বেন কেন পড়বেন। তো এটা হচ্ছে আমাদের দেখেন এখানে আমাদের আর কিছু নাই। এখানে হচ্ছে আচ্ছা আরেকটা এখানে একটা ফিগার আছে, এই ফিগারটা হচ্ছে একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের এই দেখেন আহ, এই যে এইটাই তো হচ্ছে আমরা ওই যে দিচ্ছিলাম যে আপনার হচ্ছে এই যে এলিভেটেড স্টোরেজ ট্যাঙ্ক, ঠিক আছে, যে স্টোরেজ ট্যাঙ্কে যে রাখা। তো এখানে হচ্ছে এই যে কনজিউমার সাপ্লাই টার্মিনাল, যে হাউস কানেকশন থাকে, ইয়ার্ড কানেকশন, পাবলিক স্ট্যান্ড পাইপ, ঠিক আছে। ওই যে আমরা যখন দেই মানে যে সার্ভিস কানেকশন গুলা কিরকম হয়, তো ওই জিনিসগুলো একটু বলা আছে, এই যে 1 2 3 এটা একটু দেখে নেন যে ডিরেক্ট সার্ভিস পাইপ কানেক্টেড ইন হাউস প্লাম্বিং উইথ মাল্টিপল ইন্টারনাল ট্যাপস, আপনার ডাইরেক্ট বাসায় যাবে। ইয়ার্ডে হচ্ছে কি সিঙ্গেল অর মাল্টিপল ট্যাপস প্লেসড ইন প্রাইভেট ইয়ার্ডস অর আউটসাইড অফ লো ইনকাম রেসিডেন্স, ঠিক আছে, যে বাসার আপনার হচ্ছে একটা আহ, পাড়া বা মহল্লার জন্য কিছু মানে পাইপ থাকবে, ওইখান থেকে আপনি পানি পাবেন। আর পাবলিক স্ট্যান্ডার্ড কি লো কস্ট অপশন সার্ভিং 40 to 70 পিপল, ঠিক আছে, পার সিঙ্গেল ট্যাপ, যে ওইখান থেকে আপনার পানি দিতে হবে। So এগুলো তো বুঝতেছেন আর কি। আমরা মোস্টলি বাসায় কি হাউস কানেকশন যেটা ওইটা ইউজ করি। আর দেখেন এই ম্যাথ তো তাইলে কালকে দেখাবো, তাহলে ম্যাথটা কালকেই রাখতেছি, সমস্যা নাই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এই চ্যাপ্টারের। আপনারা কি আর কোনো কোনো প্রশ্ন টশ্ন আছে থাকলে যে করেন, আর না থাকলে আমরা হচ্ছে আরেকটা টপিক দেখব, ঠিক আছে। আচ্ছা আপনারা আবার অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করছেন, এই জিনিসটা আর কতবার বলবো? এই যে মানে আমি কি বলছি অ্যাটেন্ডেন্স দিতে, সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে আর হয়তো আমরা একটা বা দুইটা ক্লাস করবো, এই জিনিস যদি এখনো করেন। আচ্ছা যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন নাই তাহলে হচ্ছে আমরা আমরা নেক্সট টপিকটা দেখি। এটা দেখলে আমরা একটু আগায় থাকবো, তাহলে লাস্টের দিকে আর আমাদের কোনো চাপ পড়বে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা টপিক। এই স্লাইডটা হচ্ছে আমি বানাচ্ছিলাম, যদিও ফুললি কমপ্লিট হয় নাই বা মোটামুটি রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে আপনাদের বইয়ের চ্যাপ্টার 19। তো এইখানেও অনেক কিছু আছে বাট আমরা এত কিছু পড়বো না। তো একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমরা কি কি পড়বো বা কতটুক পড়বো, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আজকের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে স্পেসিফিক গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। তো আমরা তো এর আগে আপনারা মিডিয়ার মধ্যে পড়ছিলেন যে গ্রাউন্ড ওয়াটার প্রবলেম ইন বাংলাদেশ। তো এইখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, যে আমাদের গ্রাউন্ড ওয়াটারে যখন আপনি যাবেন, তো ওইখানে কিন্তু হচ্ছে আপনি দেখবেন যে কিছু সমস্যা হইতে পারে। তো আপনার কি বলতে পারবেন যে এই যে আমাদের গ্রাউন্ড ওয়াটার, এই গ্রাউন্ড ওয়াটারে আসলে কি কি হইতে পারে, মানে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন। সো এইটা বললে আসলে আপনাদের মাথায় আসলে কি আসে? মানে আমরা তো আগে অনেক কন্টামিনেশন দেখলাম, ঠিক আছে, ওই যে
সেডিমেন্টেশন ট্যাঙ্ক করলেন, ফ্লোকুলেশন করলেন, কোয়াগুলেশন করলেন, দেন হচ্ছে ডিসইনফেকশন করলেন, করেও তো আপনি হচ্ছে পানি বিশুদ্ধই করলেন। এখন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কন্টিমিনেশন। এই গ্রাউন্ড ওয়াটার কন্টিমিনেশন বললে আপনাদের মাথায় আসলে কি আসে, যে কি জিনিসটা পারবেন কেউ বলতে? কাইন্ডলি রেসপন্স করেন, তাহলে আসলে বোঝা যাবে যে আপনারা আছেন আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা আহ, হয়তো নাই বা শুনতেছেন না বা অথবা জানেন না। সো গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এই যে ধরেন ট্রান্সমিশন মেইন বা ডিস্ট্রিবিউশন মেইন, যেগুলোর মাধ্যমে ধরেন আপনার পানিটা আপনার বাসায় আসতেছে। সো এই পানিগুলো তো গ্রাউন্ড ওয়াটারের মাঝখান দিয়ে, মানে ধরেন পাইপের মধ্যে দিয়ে আসছে। এই পাইপটা যদি হচ্ছে লিক হয়ে যায়, ঠিক আছে, গ্রাউন্ডের মধ্যে, তাহলে তো গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হতে পারে। ইভেন ধরেন হচ্ছে আমরা যখন সোর্স থেকে নিচ্ছি, যে টিউবওয়েল থেকে সোর্স, তখন তো আমরা গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হতে পারে, তাই না? সো গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন বলতে যেটা বোঝায় যে আমাদের গ্রাউন্ডে কিন্তু অনেক মিনারেলস থাকে, ঠিক আছে, অনেক মিনারেলস থাকে। So এই যে মিনারেলস গুলা থাকে, এই মিনারেলস গুলা পানির সাথে মিশে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে। সো এই যে কম্পাউন্ড গুলো হচ্ছে মোস্টলি সল্ট টাইপের। যেমন হচ্ছে আপনার কিসের কিসের সল্ট হতে পারে, আর্সেনিকের হতে পারে, তারপরে হচ্ছে আপনার আয়রনের হতে পারে, ঠিক আছে। আর অনেক সময় ধরেন হচ্ছে ওই যে ভারী ধাতু যেগুলা, ওগুলাও হইতে পারে, ঠিক আছে, যে আপনারা দেখবেন যে অনেক সময় ভারী ধাতু মিশে যায়, যে লেক কন্টামিনেশন পাইয়া। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের মানে স্টাডির আওতায় না। তো ওই জিনিসগুলো আপনারা পরবর্তী কোর্সে পড়বেন, বাট এইখানে আমরা মূলত হচ্ছে দুইটা জিনিস নিয়ে দেখবো, একটা হচ্ছে আয়রন কন্টামিনেশন আর একটা হচ্ছে কি আর্সেনিক কন্টামিনেশন, ঠিক আছে, আয়রন এন্ড আর্সেনিক। এর সাথে সাথে আরো একটা জিনিস আসবে, সেটা হচ্ছে হার্ডনেস। সো হার্ডনেসটা কি? হার্ডনেসটা আমরা জানেন যে এই যে পানির মধ্যে পানির ক্ষরতা বা পানির মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এর বিভিন্ন সল্ট টাইপ কম্পাউন্ড থাকে, ঠিক আছে, সল্ট টাইপ কম্পাউন্ড থাকে। সো এই যে আপনার হচ্ছে আহ, কি বলবো, এই যে হচ্ছে সল্ট টাইপ কম্পাউন্ড থাকে, এইগুলোকে আমরা হচ্ছে হার্ডনেস বলতেছি, বা ওই পানিটাকে আমরা বলি হচ্ছে হার্ড ওয়াটার, যদি হচ্ছে অ্যাকসেপ্টেড লিমিটের চেয়ে বেশি পরিমাণে ধরেন আপনার এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড গুলো থাকে, যেটা আমরা হার্ড ওয়াটার বলি। তো আমরা হচ্ছে মূলত এই জিনিসগুলাই দেখবো। তো এখন দেখেন আমাদের হচ্ছে, আমরা একটু স্লাইডে চলে যাই, যে দেখেন এই যে গ্রাউন্ড ওয়াটার চ্যালেঞ্জ, এটা হচ্ছে আর্সেনিক, আয়রন এন্ড হার্ডনেস ইন বাংলাদেশ। So, again, the historical shift to shallow tube wells successfully eliminated surface pathogens but inadvertently introduced several geological crises. এইটা যেটা বুঝাইছে যে আমরা হচ্ছে আগে তো আমরা কি খেতাম, আগে আমরা নদীর পানি, পুকুরের পানি বা নালা ডোবা, ওই পানিগুলোই হয়তো হচ্ছে মানুষ খাইতো, ঠিক আছে, যখন আপনার হচ্ছে টিউবওয়েল ছিল না। তো এরপরে যখন আমাদের টিউবওয়েল চলে আসলো, যে হিস্ট্রিক্যাল শিফট টু শ্যালো টিউবওয়েলস, তখন আমরা এই সারফেস প্যাথোজেন, যেটা ওই সারফেস প্যাথোজেন গুলা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। বাট সমস্যা যেটা হয়েছে যে আপনি যখন মাটির নিচ থেকে পানি তুলতেছেন, তখন হচ্ছে একটা জিওলজিক্যাল ক্রাইসিস হতে পারে, কারণ মাটির নিচে হচ্ছে অনেকগুলা মিনারেলস থাকে, ঠিক আছে। তো এই যে মিনারেলস গুলা থাকে, এই মিনারেলস গুলা থেকে অনেক সময় কন্টামিনেশন হয়ে সেভিয়ার হেলথ হ্যাজার্ড, ঠিক আছে, সেভিয়ার হেলথ হ্যাজার্ড হতে পারে। যেমন আর্সেনিক বা আয়রন, ঠিক আছে। আর্সেনিকের কারণে ধরেন আপনার হচ্ছে ক্রনিক হেলথ রিস্ক, স্কিন লেজেন্স, এগুলা হতে পারে। তারপরে আয়রনের কারণে যে ডিসকালার্ড ফুড এন্ড ডিরাইভস পপুলেশন ব্যাক টু আনসেফ সারফেস ওয়াটার, ঠিক আছে। দেখবেন যে আপনার এখানে কিন্তু হচ্ছে অনেক ডিজিজ হয়। বিশেষ করে ওই যে মাছে একটা হইতো যে ব্ল্যাক ফুড ডিজিজ। সো এগুলা কিন্তু হচ্ছে সবই আপনার কি বলবো, যে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনেরই কারণ, ঠিক আছে। এই যে ব্ল্যাক ফুড ডিজিজ যেটার কথা বললাম, এটা হচ্ছে আসলে আর্সেনিক পয়জনিং এর কারণে হয়। তো এই জিনিসগুলো খুবই খারাপ, and এর জন্য হচ্ছে আমাদের জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। তো এখন দেখেন, আর হার্ডনেস হাই মিনারেল কন্টেন্ট কজেস পাইপ স্কেলিং এন্ড সিলভার ডোমেস্টিক বার্ডেন, ঠিক আছে, যে মিনারেল কন্টেন্টের কারণে আমরা হচ্ছে যে
পাইপ স্কেলিং, স্কেলিং তো আপনারা পড়ছেন এর আগে, ঠিক আছে? তো দেখেন আমরা আর্সেনিক কন্টামিনেশনে যাই, যে ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজি এন্ড ট্রিটমেন্ট মেথড। তো আর্সেনিক কন্টামিনেশন হচ্ছে মূলত চারটা মেথড আছে, ঠিক আছে? একটা কো প্রেসিপিটেশন, একটা হচ্ছে সলভশন, একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, একটা হচ্ছে মেমব্রেন মেথড। সো কো প্রেসিপিটেশনটা কি? কো প্রেসিপিটেশন হচ্ছে যে ইউজেস কোয়াগুলেন্ট, ঠিক আছে, যে অ্যালাম কোয়াগুলেন্ট বা ফেরিক সল্ট টু বাইন্ড ট্রেস আর্সেনিক ইনটু আ লার্জার সুইটেবল ফ্লক্স ফর ইজি সেটলিং এন্ড রিমুভাল, ঠিক আছে? যে আমরা হচ্ছে কি বলবো, যে আমরা কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তো হচ্ছে এই যে দেখেন, এই যে কোয়াগুলেন্টস, ঠিক আছে, কোয়াগুলেন্টস দিয়ে কি করবো, বাইন্ড ট্রেস আর্সেনিক, ঠিক আছে, যে আর্সেনিক গুলা থাকে ওই ট্রেস আর্সেনিক বা ভাসমান আর্সেনিক গুলাকে আমরা বেঁধে ফেলবো, কিসে বাঁধবো, ইনটু আ লার্জার সেটলেবল ফ্লক্স, ঠিক আছে, যে একটা কম্পাউন্ড ঘটবে লার্জার সেটলেবল ফ্লক্স ফর ইজি সেটলিং এন্ড রিমুভাল, যার ফলে হবে কি ওটা পানি থেকে আলাদা হয়ে যাবে। দেন সলভশনটা কি? সলভশন হচ্ছে passes contaminated water through packed media columns, ঠিক আছে, যে আমরা হচ্ছে প্যাক মিডিয়া কলাম। সো এই প্যাক মিডিয়া কলাম বলতে কি, অ্যাক্টিভেটেড অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বা অন্যান্য কিছু জিনিস আছে যেগুলো আপনার বই পড়ে নেবেন, টু ট্র্যাপ দ্য ইমপিউরিটিস ডিরেক্টলি অন দ্য সারফেস বেস, ঠিক আছে, যে আমরা যখন এই প্যাক মিডিয়া কলামের মাধ্যমে যখন আমরা এর মধ্য দিয়ে যখন আমরা ওয়াটারটাকে পাস করাবো, তখন কি হবে যে ইমপিউরিটিস গুলো অটোমেটিক আটকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সলভশন। সো আরেকটা হচ্ছে কো-প্রেসিপিটেশন। তারপর দেখেন কি আয়ন এক্সচেঞ্জ, এটা হচ্ছে আরেকটা মেথড, যেখানে আমরা কি করব, যে this utilizes synthetic resins, ঠিক আছে, synthetic resin to chemically swap safe common ions like chloride for toxic arsenic, ঠিক আছে, যে আমরা আর্সেনিক আয়নকে ক্লোরাইড আয়নের সাথে হচ্ছে এক্সচেঞ্জ করে নেবো, যেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। এন্ড এটা করবো কিভাবে, সিনথেটিক রেজিন ইউজ করে, ঠিক আছে? তো মেকানিজমটা কি, যে আমরা আয়নটা এক্সচেঞ্জ করবো, আর্সেনিকের যে টক্সিক আয়ন, বিষাক্ত আয়ন, ওইটাকে সরাই দিচ্ছি আর একটা নন টক্সিক বা কেমিক্যালি সেফ, ঠিক আছে, ওই রকম একটা আয়ন। দেন মেমব্রেন টেকনোলজি কি, যে রিলাইজ অন ফিজিক্যাল হাই প্রেশার ফিল্ট্রেশন টেকনিক্স লাইক রিভার্স অসমোসিস, ঠিক আছে, যেটা আমরা কিন্তু এখন আপনার এই যে বাসায় যদি অ্যাকোয়াগার্ডের ফিল্টার বা অনেক ফিল্টারের নাম বলে না, তো এখানে দেখবেন রিভার্স অসমোসিস, ঠিক আছে, মেমব্রেন টেকনোলজি কমপ্লিটলি স্ট্রিট ডিজলভ সলিডস ফ্রম দ্য সাপ্লাই। সো এইটা কি, এইটা হচ্ছে আমাদের মোস্ট আধুনিক, ঠিক আছে, মোস্ট আধুনিক যে সিস্টেম, সেটা হচ্ছে এই মেমব্রেন টেকনোলজি। তো এখন দেখেন এই যে কো প্রেসিপিটেশন মেকানিক্স, এইখানে হচ্ছে আপনার এই যে পি অক্সিডেশন থাকে, যে ট্রাইভ্যালেন্ট আর্সেনিক ইজ নন আইসড, ইট রিকোয়ার্স অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডেশন তো বুঝতেছেন, অক্সিডেশন টু আর্সেনিক 5 ইউজিং ক্লোরিন আর পারম্যাঙ্গানেট টু অ্যালাউ রিমুভাল, ঠিক আছে, যে এই দেখেন এই হচ্ছে আমাদের কেমিক্যালেশনটা, এখানে H3SO3 প্লাস HOCl, এখান থেকে HASO4 2 মাইনাস এন্ড Cl মাইনাস 3H, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রি অক্সিডেশন। দেন দেখেন ফ্লোকুলেশন কি হয়, অ্যাডিং অ্যালাম আর ফেরিক সল্ট টু ফর্ম হাইড্রো হাইড্রোক্সাইড মাইক্রোফ্লক্স, ঠিক আছে, ওই মাইক্রোফ্লক্স গুলো কি হচ্ছে, দ্য আয়োনাইজ আর্সেনিক দেন র্যাপিডলি কো প্রেসিপিটেট অ্যান্ড অ্যাডজর্বস অনটু দ্য ফ্লক্স, ঠিক আছে, ফ্লক হয়ে কিন্তু আলটিমেটলি সেটেল হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কো প্রেসিপিটেশনের মেকানিক্স। আমি যদি একটু বইয়ের মধ্যে আপনাদের দেখাই দিই, দেখেন এই বইয়ে কিন্তু আসলে অনেক কথা বলছে, আমি জাস্ট সংক্ষেপে লিখছি। এই যে কো প্রেসিপিটেশন এন্ড অ্যাডসর্পশন করছেন, দেখেন এই যে অক্সিডেশন হয়েছে, তারপর আপনি অ্যালার্ম দিচ্ছেন, অ্যালার্ম ডিস্ট্রিবিউশন, তারপর অ্যালার্ম প্রেসিপিটেশন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, রিয়াকশন গুলো অবশ্যই খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এটা আপনাদের জানা থাকা ভালো আর কি। সো আপনারা যেহেতু এখন থার্ড ইয়ারের, রিয়াকশন গুলোর মধ্যে আমরা বিস্তারে যাচ্ছি না, খুবই বেসিক রিয়াকশন, জাস্ট হচ্ছে একটু দেখেন এখানে জাস্ট জারণ বিজারণ হয়েছে, ঠিক আছে, এইটা। তো এটা আমাদের গেল প্রথম ইয়া। দেন হচ্ছে দেখেন এটা হচ্ছে যে ফিগার, যে কিভাবে হয় আর্সেনিক রিমুভাল অন টিউবওয়েল, ঠিক আছে, এই দেখেন এ তে মিক্সিং হচ্ছে, বি তে ফ্লকুলেশন, সি তে সেডিমেন্টেশন, ডি তে হচ্ছে ফিল্ট্রেশন। এটা জাস্ট জানার জন্য, দেখেন এটা পরীক্ষার জন্য অতি ইম্পর্টেন্ট। তো এটা গেল। তারপরে দেখেন এই সর্পটিভ মিডিয়া আয়ন এক্সচেঞ্জ, ঠিক আছে, মেমব্রেন টেকনিক্স। তো এটা কিন্তু আমরা খুবই সংক্ষেপে আলোচনা করলাম। এখন দেখেন আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই কম্পারিজন অফ আর্সেনিক রিমুভাল টেকনিক, ঠিক আছে, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এই টেবিলটা হচ্ছে দেখবেন, এই টেবিলের মধ্যে কি আছে, একটা প্রত্যেকটা টেকনোলজির কিন্তু একটা
রিলেটিভ কম্পারিজন আছে, যে কো প্রেসিপিটেশন, সরপশন, মেমব্রেন, ঠিক আছে, মাইক্রোবিয়াল প্রসেস। তো এইটা দেখবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটার জন্য দেওয়া আছে, তো এই জিনিসটা হচ্ছে আপনারা দেখে নেবেন। তো এটা গেল। দেন হচ্ছে আমরা পরবর্তী এটা সেটা হচ্ছে আয়রন কন্টামিনেশন, ঠিক আছে, দ্য সেকেন্ডারি পাবলিক হেলথ অ্যান্ড অ্যাস্থেটিক ভ্যালু। আয়রন কন্টামিনেশনের জন্য দেখেন আমাদের স্ট্র্যাটেজি কি কি, যে আমরা প্রথমে এরিয়েশন করব। এরিয়েশন বলতে যেটা বলছি সেটা হচ্ছে ইন্ট্রোডিউসেস ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন তো বুঝতেছেন যে ডিও, আপনার তো ইনভায়রনমেন্ট ল্যাব করেন আই গেস, ইনভায়রনমেন্ট ল্যাবে আপনার অলরেডি ডিওর সাথে পরিচিত হয়েছেন। এই যে ডিও, ঠিক আছে, স্ট্রিপ দ্য এক্সেস CO2। সো এক্সেস যে CO2 এটাকে হচ্ছে আমরা আলাদা করে নিচ্ছি, and raises the pH level to mechanically trigger iron oxidation, ঠিক আছে, আয়রন অক্সিডেশনকে আমরা ট্রিগার করতেছি। তারপরে কি হচ্ছে সেডিমেন্টেশন, যেখানে আমরা কি করছি, প্রোভাইডস ক্রিটিক্যাল ডিটেনশন টাইম allowing the newly formed dense heavily oxidized iron flocks to safely settle. আয়রন অক্সিডেশন করার পরে যে ফ্লক গুলো হবে সেই ফ্লক গুলাকে আমরা কি করব, আমরা হচ্ছে সেটেল আউট করবো, ঠিক আছে। সেটেল আউট মানে হচ্ছে কি ওই যে তলানি পড়া বা সেডিমেন্টেশন করে ওটাকে সেটেল আউট করে ফেলবো। তারপর এখানে ফিল্ট্রেশন কি হচ্ছে, যে ইউজ দ্য ফাইন স্যান্ড বেড, ঠিক আছে, ফাইন স্যান্ড বেডস ফর মেকানিক্যাল স্ট্রেনিং, ঠিক আছে, মেকানিক্যাল স্ট্রেনিং এর জন্য ফাইন স্যান্ড বেড ইউজ করবো। অ্যান্ড সারফেস অ্যাবজর্পশন অফ এনি রিমেনিং মাইক্রোফ্লাক্স, ঠিক আছে, যদি কোনো মাইক্রোফ্লাক্স থাকে তাহলে সেগুলো হচ্ছে সারফেস অ্যাবজর্পশন, ঠিক আছে। এটা হচ্ছে 3 স্টেজ আয়রন রিমুভাল স্ট্র্যাটেজি। তো এখানে আমরা দেখি যে আমরা কিন্তু হচ্ছে জাস্ট বিস্তারিত মেইন ইয়া জানলাম, আপনারা হচ্ছে এই মেইন প্রসেস গুলো জানা থাকলেই হবে, বিস্তারিত আসলে অত দরকার নেই। তাও যদি কেউ জানতে আগ্রহী হন তাহলে পড়তে পারেন। তো এখানে যে আয়রন রিমুভাল টেকনোলজি এই হচ্ছে কি বলবো যে রিয়াকশন গুলো হচ্ছে একটু দেখে নেন, রিয়াকশন গুলো অনেক সময় আসে, ঠিক আছে। দেন এখানে দেখেন এই যে আপনার হচ্ছে আয়রন বিয়ারিং অ্যাকুইফার্স, এখানে যে এরিয়া টাইপ 1 2 3 এগুলো হচ্ছে একটু জাস্ট একটু দেখে নিন। দেন দেখেন এই যে আয়রন রিমুভাল প্ল্যান গুলা কিরকম হয়, ফিগার গুলো আছে, জাস্ট জানার জন্য দেখেন, এগুলো অত ইম্পর্টেন্ট না। আর এটা হচ্ছে কি আয়রন রিমুভাল প্ল্যান্স ফর স্মল টাউন, ঠিক আছে, স্মল টাউনের জন্য কিভাবে হয় সেটার একটা প্রসেস আছে। দেন আমাদের লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে কি, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে হার্ডনেস রিমুভাল। সো হার্ডনেস কি সেটা আমরা বললাম, এখন হার্ডনেস রিমুভালের জন্য আপনার ওয়ে হচ্ছে কি হিটিং, লাইম প্রসেস, এন্ড আরো দুইটা হচ্ছে লাইম সোডা অ্যাশ প্রসেস এন্ড বেজ এক্সচেঞ্জ। সো হিটিং তো আপনারা খুবই জানেন, যেটা আমরা বাসা বাড়িতে প্রায় ইউজ করে থাকি, যে হাইলি ইফেক্টিভ ফর ব্রেকিং ডাউন বাইকার্বনেট হার্ডনেস, থার্মাল এনার্জি ইজিলি কনভার্টস দ্য সলিউবল বাইকার্বনেটস ইনটু সলিড কার্বনেট ক্রিস্টাল, ঠিক আছে। দেখেন আমি বইয়ে দেখি, দেখি হিটিং ইজ এফেক্টিভ অনলি ফর দ্য রিমুভাল অফ বাইকার্বনেট হার্ডনেস। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে শুধুমাত্র যে আপনার বাইকার্বনেট যে আয়নগুলো আছে ওই বাইকার্বনেট আয়নগুলোর জন্য, ঠিক আছে। তো এটা তো বুঝতেছেন যে বাইকার্বনেট আয়নের জন্য হচ্ছে আমাদের কোন প্রসেস, ঠিক আছে। তো তার মানে কি এটা হচ্ছে এই যে HCO3 মাইনাস, তো এর জন্য হচ্ছে আমার কিন্তু এই প্রসেস। দেন হিটিং অফ ওয়াটার ব্রেকস ডাউন বাইকার্বনেট ইনটু কার্বনেট, ঠিক আছে, এটাকে কার্বন থাকে, দেন ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড। দেখেন এখানে রিঅ্যাকশন দিয়ে দেখা যাচ্ছে, এই জিনিসগুলো যদি আসে তাহলে কিন্তু রিঅ্যাকশন দিয়ে লিখে দেবেন যে CaHCO3 প্লাস হিট, দেন বাইকার্বনেট থেকে কার্বনেট হয়েছে, দেন পানি এন্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। ওকে, করিয়ে দিই, বাট এটা শুধু কার্বনেটের জন্য। দেন দেখেন লাইম প্রসেসটা কি, লাইম প্রসেস হচ্ছে is known also known as the Clark process and reduces only carbonate, ঠিক আছে, কার্বনেট হাইড্রোজেন। তো দেখেন এখানে কিন্তু জাস্ট আমরা ওইখানে বাইকার্বনেট এখানে কার্বন হাইড্রোজেন, the principle involved to neutralize with milk of lime বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড forming normal carbonates with precipitate out with presenting excess amount and removed by sedimentation, ঠিক আছে। যে আমরা দেখা এই যে বাইকার্বনেট দিলাম, দেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দেখা এই যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, দেন দেখেন আবার ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দিয়ে কিন্তু আবার ভাবে সেইভাবেই করছে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট। তো এটা হচ্ছে লাইম প্রসেস, ঠিক আছে। দেন লাইম প্রসেসের পরে কি লাইম সোডা অ্যাশ, লাইম সোডা অ্যাশটা কেন আসবে, কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু কার্বনেট ব্যান্ড বাইকার্বনেট নিয়ে ডিল করছি। তো দেখেন লাইম হ্যাজ নো ইফেক্ট অন সালফেট অর ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, ঠিক আছে, সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম হুইচ আর রেসপন্সিবল ফর কজিং মোস্ট নন কার্বনেট হার্ডনেস, ঠিক আছে। ওইটা কিন্তু দেখলাম কার্বনেট হার্ডনেস, আর এটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস, এটা হচ্ছে আমরা সালফেটের মাধ্যমে ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট। তো এই জন্য আমরা লাইম সোডা অ্যাশটা নিব। এর জন্য আমরা কি করব, যে
অ্যাডিশন অফ সোডা অ্যাশ, ঠিক আছে? আমরা দেখেন এই যে সোডা অ্যাশটা দিয়ে দিলাম, সোডিয়াম বাইকার্বনেট যেটা Na2CO3, কার্বন যেটা অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে এই সোডা অ্যাশটা দিয়ে দিলাম, সোডিয়াম কার্বনেট, দেন দেওয়ার পরে দেখেন ক্যালসিয়াম কার্বনেট, দেন হচ্ছে কি সোডিয়াম সালফেট, দেন দেখেন ম্যাগনেসিয়াম সালফেট নিলাম, আবার হচ্ছে এই যে লাইম অ্যান্ড সোডা অ্যাশ দিয়ে হচ্ছে দেখেন আমরা কিন্তু এই জিনিসটাকে দেখেন দুই ধাপে কিন্তু আমরা হচ্ছে আবার কিন্তু জিনিসটাকে আলাদা করে ফেলবো, ঠিক আছে? তো এই দেখেন সাম অফ দ্য ইনসলিউবল ম্যাটেরিয়ালস, মানে সব যে হচ্ছে সলিউবল হবে এমন না, ইনসলিউবল ম্যাটেরিয়ালস ফর্মড ইন দ্য প্রসেস মে রিমেইন ইন দ্য ওয়াটার and in a finely refined state and may be found deposited on the filter sand, ঠিক আছে? মানে ফিল্টার স্যান্ড যেটা ওর মধ্যে হচ্ছে সেটেল আউট করে। সো ওই জিনিসটাই বলে ফেলছে। আহ, এই দেখেন দিস ডিফিকাল্টি মে বি ওভারকাম বাই দ্য ট্রিটিং ওয়াটার উইথ কার্বন ডাইঅক্সাইড এ প্রসেস কল রিকার্বনেশন, ঠিক আছে? রিকার্বনেশন করে ইচ্ছা করলে এই সমস্যাটাকে দূর করা যায়। তারপর দেখেন লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে বেজ এক্সচেঞ্জ, এন্ড এটা হচ্ছে মোস্ট কি বলবো মোস্ট আধুনিক যেটা। সো ইন দিস প্রসেস হার্ড ওয়াটার ইজ পাস টু বেড অফ জিওলাইট, ঠিক আছে? জিওলাইট কোনটা? এই দেখেন জিওলাইট, যে এই জিওলাইটের সংকেত টঙ্কেত কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নেন। জিওলাইট স্যান্ড কমপ্লেক্স সিলিকেট, whereby the water exchanges its calcium and magnesium for sodium in the zeolite bed, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমার লবণগুলো আছে আপনি জিওলাইট বেডের মধ্যে দিবেন, so এদের হচ্ছে একটা এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এই এক্সচেঞ্জটা কিরকম হবে? যে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ফর সোডিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বদলে সোডিয়াম চলে আসবে, and এর ফলে যেটা হবে যে until the sodium becomes exhausted and the lost sodium form in the bed is then restored by regenerating the zeolite with a solution of common salt NaCl, সো কেমিক্যাল রিঅ্যাকশন দেখেন এই যে জিওলাইট অ্যাড করছে, দেন হচ্ছে আমার এইভাবে দেখেন আয়ন এক্সচেঞ্জটা হয়েছে কিরকম। তারপর দেখেন আমরা আবার হচ্ছে আরেকটা রিজেনারেশন করছি, যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, দেন এই যে অ্যালুমিনিয়াম সিলিকেট, দেন হচ্ছে NaCl, দেন দেখেন যে রিজেনারেটেড জিওলাইট, দেন হচ্ছে আবার CaCl টু MaCl, ঠিক আছে? আমরা হচ্ছে জিওলাইটের আবার পুনর ইউজ করলাম আর কি, রিইউজ যেটা বলে। সো এইভাবে হচ্ছে জিওলাইট or base exchange for the water softening is applicable only to clear water since the presence of turbidity causes clogging of zeolite material, ঠিক আছে? সো এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে যে আমরা কখন ইউজ করবো, যে আমরা ক্লিন ওয়াটারে, ঠিক আছে? টার্বিড ওয়াটারে করলে কি হবে, জিওলাইট ম্যাটেরিয়ালের কিন্তু হচ্ছে ক্লগিং হতে পারে, যার জন্য সমস্যা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই দুই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। ম্যাথটা বাকি থাকলো, যেটা আমরা সামনের ক্লাসে দেখবো, বাট থিওরি পার্টগুলো কিন্তু আমরা দেখে নিলাম। সো মোটামুটি কি কি পড়া লাগবে, কোনগুলো আমি পড়াইলাম, এগুলো সম্পর্কে একটা আন্দাজ তো পেয়ে গেলেন। প্লাস আমি স্লাইডগুলো দিয়ে দিব, বাট স্লাইডগুলো কিন্তু হচ্ছে একবারই বেসিক। সো বইটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? বইটা পড়লে তাইলে আপনারা লেখার মতো কনফিডেন্স পাবেন এবং লিখতে পারবেন জিনিস। তো এই হচ্ছে মোটামুটি আজকের পড়া। কারো কি কোনো প্রশ্ন আছে? নইলে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লাসটা শেষ করব। যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আছে কারো প্রশ্ন? আচ্ছা, তাহলে হয়তো না আপনাদের স্যার। প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের প্রশ্ন হয়, তাহলে আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স নিব। আর কালকে কিন্তু সিটি হবে, সিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসেন, ঠিক আছে?